লড়াই। বুদ্ধদেব বাবু তখন মুখ্যমন্ত্রী হয়েছেন দ্বিতীয়বারের জন্য। বিরাট ক্ষমতা নিয়ে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসছে। আসার পরেই তারা টাটাদের ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে, তখন ১৮৯৪ সালের যে জমি অধিগ্রহণ যে আইন, সেই আইন প্রয়োগ করেই টাটাদের হাতে সেই জমিটা তুলে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বহু কৃষক তারা জমি দিতে চাইছে না, কারণ ওই জমিটা ছিল ৩ ফসলি জমি, মানে বছরে ৩ বার চাষ হয়, উর্বরা জমি। সেই জমিটা দিতে চাইছে না প্রায় ৪০০ একরের মতো জমির মালিক। তখন আমি জেলা যুবর সভাপতি, হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, এবং বেচারাম মান্না, সেও আমার সাথেই সিঙ্গুর ব্লকের সভাপতি ছিলেন। রবীনবাবু তখন ওখানকার এমএলএ ছিলেন। তো আমরা সেই তখন আন্দোলন চাষিদের নিয়ে শুরু করলাম। নমস্কার, আমি উপাসনা। আপনারা দেখছেন নো পলিটিক্স। যেমন কথাটা দিয়েছিলাম যে নো পলিটিক্সের এপিসোডে কোনো ট্রিক্স থাকবে না, অর্থাৎ ট্রিক্স বিহীন পলিটিক্স। আজকে আমাদের যিনি গেস্ট রয়েছেন, আমাদের দাদা সম এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী স্নেহাশিস চক্রবর্তী। আমাদের নো পলিটিক্সে অনেক অনেক স্বাগত দাদা। আজকে যেই বিষয়ে আমরা কথা বলতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আপনার জার্নি, এবং ওই সিঙ্গুর, যে সিঙ্গুরে কিন্তু আপনি একজন বড় সাক্ষী। তো সেই সিঙ্গুরের কথা যখনই আমরা বলি তখন স্বাভাবিকভাবে অনেক দৃশ্য আমাদের চোখের সামনে উঠে আসে। সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। বিষয়টা হচ্ছে যে সিঙ্গুর যে আন্দোলন আমরা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই করেছিলাম, তার গাইডেন্সেই আমরা সিঙ্গুর আন্দোলন করেছিলাম। যারা অনিচ্ছুক চাষি ছিল, যারা জমি দিতে চায়নি, তাদের জমি রক্ষার জন্যই ছিল আন্দোলন এবং লড়াই। বুদ্ধদেব বাবু তখন মুখ্যমন্ত্রী হয়েছেন দ্বিতীয়বারের জন্য। বিরাট ক্ষমতা নিয়ে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসছে। আসার পরেই তারা টাটাদের ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে, তখন ১৮৯৪ সালের যে জমি অধিগ্রহণ যে আইন, সেই আইন প্রয়োগ করেই টাটাদের হাতে সেই জমিটা তুলে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বহু কৃষক তারা জমি দিতে চাইছে না, কারণ ওই জমিটা ছিল ৩ ফসলি জমি, মানে বছরে ৩ বার চাষ হয়, উর্বরা জমি। সেই জমিটা দিতে চাইছে না প্রায় ৪০০ একরের মতো জমির মালিক। তখন আমি জেলা যুবর সভাপতি, হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, এবং বেচারাম মান্না, সেও আমার সাথেই সিঙ্গুর ব্লকের সভাপতি ছিলেন। রবীনবাবু তখন ওখানকার এমএলএ ছিলেন। তো আমরা সেই তখন আন্দোলন চাষিদের নিয়ে শুরু করলাম যে আমাদের ইচ্ছার বাইরে জমি এভাবে কেড়ে নেওয়া যায় না, বা আমরা জমি দিতে চাই না। তার আগে সরকার অনেক সময় জনস্বার্থে জমি অধিগ্রহণ করেছে, রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, বা কোনো জনকল্যাণের জন্য কোনো কাজ হয়েছে, সেখানে জমির দরকার হয়েছে, সরকার কিন্তু জমি অধিগ্রহণ করেছে। কিন্তু আমাদের সেটা মনে হচ্ছিল যে একটা ব্যক্তিগত মালিক, একটা ব্যবসায়ী, তাকে কারখানা করার জন্য জোর করে কয়েক হাজার মানুষের ইচ্ছার বিরুদ্ধে তার জমি কেড়ে নিয়ে তার হাতে তুলে দেওয়া, এটা সঠিক বলে আমরা মনে করিনি সেদিন। তাই আমরা বলেছিলাম, যারা অনিচ্ছুক চাষি তাদের জমিটা ছেড়ে দিন, আপনি ছেড়ে দিয়ে বাকি জায়গায় টাটাদের কারখানা হোক, এবং তাতে আমাদের কোনো আপত্তি নেই। তো সেই নিয়ে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং তিনি বারবার ছুটে এলেন কৃষকদের পাশে, এবং সেই আন্দোলন শেষকালে টাটারা এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর যেটা হয়েছিল সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে আমরা কিন্তু জিতে গেলাম, এবং সুপ্রিম কোর্ট অর্ডার করলো যে চাষিদের জমি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ সেদিনের যে আন্দোলনটা যে ভুল ছিল না, সেটা আইনি স্বীকৃতিতে পরবর্তীকালে সেটা কিন্তু প্রমাণিত হলো। এবং তারপরেও আবার ভারতবর্ষের পার্লামেন্টে জমি অধিগ্রহণ যে আইন আছে তারও কিছু অ্যামেন্ডমেন্ট আনা হলো,
এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে কি অ্যামেন্ডমেন্ট আনা হলো, যে পরে যে অ্যামেন্ডমেন্ট এসছে তাতে 80% জমির উপরে অধিকার ভারতবর্ষের মানুষ কিন্তু এখন পেয়েছে। অর্থাৎ এখন কোনো জমি অধিগ্রহণ করতে গেলে তার 80% স্বেচ্ছায় মানুষ যদি দেয়, তাহলে বাকি 20% অধিগ্রহণ করা যাবে। তার মানে 80% ক্ষেত্রে মানুষের অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হলো এই সিঙ্গুর আন্দোলনের ফলে। ফলে সিঙ্গুর আন্দোলনটা ব্যর্থ হয়নি, এর সফলতা দুদিক থেকেই এসেছে। এক, জমির উপরে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে মানুষের অনেকটাই। দ্বিতীয় হচ্ছে যে আমার ইচ্ছার বিরুদ্ধে সরকারও আমার জমি নিয়ে নিতে পারবে না, সেটা আমরা সেই আন্দোলনের ফলে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে যে না, ওভাবে জমি কেড়ে নেওয়া যায় না। কিন্তু সিপিএম এর তরফ থেকে যখন আমরা সিপিএম কোনো মুখপাত্রের মুখোমুখি হই, তারা এই সিঙ্গুরের কথাটা কিন্তু বরাবরই তুলে থেকেছে এবং বরাবরই একটা কথাই তারা বলেছে। আপনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু তথ্য সাপেক্ষে, তথ্যগুলো আপনি তুলে ধরলেন। কিন্তু যখন আমরা কোনো ডিবেটে যাই, সাধারণভাবে আমরা দেখে থাকি যে সিপিএম এর বিভিন্ন প্রতিনিধিরা এই সিঙ্গুরের কথা বহুবার তোলেন এবং তারা বলেন যে ওই জমির এখন এমন একটা অবস্থা হয়ে আছে, সেইগুলো ঠিকভাবে কোনো দিকেই আমরা ব্যবহার করতে পারছি না। শুধুমাত্র তাই নয়, সিঙ্গুরকে এমনভাবে পোট্রে করা হয় যে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পরবর্তীতে আমাদের বাংলায় নাকি ইন্ডাস্ট্রি আসে। এটা না, বিষয় বাংলায় যে ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে দিয়ে গেছে বামফ্রন্ট। স্বাধীনতার পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে, শিল্পে দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। এবং 34 বছর বামফ্রন্ট মানছি না, মানব না, লকআউট, ধর্মঘট, কর্মবিরতি ইত্যাদি করতে করতে পশ্চিমবঙ্গের প্রায় 56,000 ছোট বড় কলকারখানা বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ, এবং তখন শ্রম দিবস নষ্ট হয়ে যাওয়া, এটা ছিল একটা কালচারের মধ্যে। ফলে সেই সময় কিন্তু আস্তে আস্তে শিল্পপতিরা এই বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে চলে যায়। এটা টাটাদের কারখানা এখান থেকে চলে গেল বলেই শিল্প হলো না, বিষয়টা তা নয়। বরঞ্চ এখন আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে এই 15 বছরের মধ্যে আবার শিল্পপতিরা বাংলামুখী হয়েছে এবং অজস্র কলকারখানা গড়ে উঠছে এবং ইনভেস্টমেন্ট আসছে পশ্চিমবঙ্গে। দিদি কিন্তু সেই যে বন্ধা অবস্থাটা বামফ্রন্ট তৈরি করে গিয়েছিল, সেটাকে তিনি কাটিয়ে উঠেছেন এবং পশ্চিমবঙ্গে শিল্প গড়ে উঠছে। এবং বিশেষ করে ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পে আমরা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছি। 1,35,00,000 মানুষ সরাসরি এই ছোট মাঝারি শিল্পের সাথে যুক্ত। 90 লক্ষের ওপর ছোট 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 কারখানা, হস্তশিল্প, কুটির শিল্প, মাঝারি শিল্প, এটা কিন্তু বাংলায় গড়ে উঠেছে। ফলে শিল্পের অনুকূল পরিবেশ এখন যথেষ্ট বিদ্যমান। সিপিএম পার্টি যেটা বলে ওটা মিথ্যে কথা বলে। তার কারণ হচ্ছে আমরা কখনোই টাটাকে এখান দিয়ে চলে যেতে বলিনি। আমরা শুধু বলেছিলাম যে 400 একর জমিটা প্রয়োজন নেই, যে 400 একর জমির মালিক জমি দিতে চায় না, আপনি সেটাকে বাদ দিয়ে বাকি 600 একর যারা স্বেচ্ছায় জমি দিয়েছে আপনি সেখানে কারখানা করুন। সেখানে কিন্তু কারখানা হতেই পারত। কিন্তু তারপরে সেই দিদির যে আন্দোলন, আপনারা জানেন যে ওখানে ধর্না চলেছিল, দিদি অনশন করেছিলেন। তারপরেও বামফ্রন্ট সরকারের সাথে যে বৈঠকটা যেটা হয়েছিল আমাদের সাথে, সেই বৈঠকের পর কিন্তু সিপিএম পার্টি কথা রাখলো না। তারা টাটাকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছিল, যে টাটাকে এখান থেকে সরিয়ে দিতে পারলে এবং সব দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপানো যাবে। আজকে যে ন্যানো কারখানাটা এখানে তৈরি হতো, পরবর্তীকালে গুজরাটে গিয়ে সেই ন্যানো কারখানা কিন্তু চলেনি। একদম। এবং গুজরাট সরকার তাদের জমি দিয়েছে, অনেক কিছুই দিয়েছিল, কিন্তু সেই ন্যানো কারখানা কিন্তু চলল না। তার মানে এখানেও কিন্তু সেই মুখ থুবড়ে পড়ে যেত, অথচ একটা বড় শিল্পপতির হাতে জমিটা আটকে থাকতো। তো সেদিক থেকে আজকে জমিটা ফ্রি হয়ে গেছে, মানুষ তার জমি ফেরত পেয়েছে। এখন স্বেচ্ছায়, আমি স্বেচ্ছা শব্দটা বারবার ইউজ করব, যে স্বেচ্ছায় সিঙ্গুরের মানুষ যদি কোনো কল কারখানা যা কিছু করতে চায়, যদি দেয়, তাহলে সে দিতেই পারে। সেখানে কলকারখানা, অনেক কলকারখানার প্রস্তাব তো ওখানে আছেই, সেগুলো গড়ে উঠতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে আমরা আন্দোলনটা করেছিলাম।
আচ্ছা, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা হয়েছে, সেইগুলো আমরা বিভিন্ন বইয়ের মাধ্যমে, বিভিন্ন লেখনীর মাধ্যমে পড়েছি, বোঝার চেষ্টা করেছি। কিন্তু আপনি কিন্তু স্তম্ভগুলোর মধ্যে একটা স্তম্ভ ছিলেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছায়াসঙ্গী হিসেবে বরাবরই ছিলেন। তো এই আপনার চোখে যে জিনিসটা আপনি দেখেছেন, আমি শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত করার কথা অনেক বহু প্রচেষ্টা হয়েছে। তো সেইটার কিন্তু আপনি এক্সপেরিয়েন্স করেছেন। সেই এক্সপেরিয়েন্সটা একটু বলবেন আমাদের সকলকে? হ্যাঁ, দিদির ওপরে তো টর্চার হয়েছে, পুলিশি টর্চার হয়েছে। এবং 25শে সেপ্টেম্বর 2006 সালে যখন সিঙ্গুর বিডিও অফিসে হুম, অনিচ্ছুক চাষিদের থেকে জোর করে জমি নিয়ে নেওয়া হচ্ছিল, হুম, চেক দিয়ে দেওয়া হচ্ছিল চাষিদের, সেই অবস্থাতেও আমরা কিন্তু সেই সিঙ্গুর বিডিও অফিসে চাষিদের নিয়ে একটা অ্যাজিটেশন তৈরি করেছিলাম, একটা আন্দোলন তৈরি করেছিলাম। সেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছিলেন। তারপরে সেখানে সেই শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে ব্যাপকভাবে পুলিশি টর্চার হয়েছে। আমাদের সকলের উপরে হয়েছে এবং বিশেষ করে দিদির উপরে তো হয়েছেই। তাকে কলকাতায় আনার সময় তার উপরে টর্চার হয়েছে, তার উপরে আঘাত করা হয়েছে, তার সাথে অশালীন ব্যবহার করা হয়েছে এবং সেইগুলো সহ্য করেও তিনি লড়াই করেছেন। হুম, তারপরে নন্দীগ্রাম আন্দোলন হয়েছে, সেখানে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ মানুষের জমি রক্ষার যে আন্দোলন, সেটা সামনের সারিতে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, মানুষ তার সঙ্গে থেকেছে। হুম। যে কথাগুলো আপনি বললেন সেইগুলো কিন্তু আমাদের সকলের, অর্থাৎ যারা নিউ জেনারেশন রয়েছে তাদেরকে অন্তত শিখে নেওয়া, পড়ে নেওয়াটা ভীষণভাবে জরুরি, বোঝাটা ভীষণভাবে জরুরি। তার মধ্যে থেকে যখন এই কথাগুলো বলছি, একটা কথা আমাদের সকলের মনে পড়ে যায়, যে যেই জায়গা অর্থাৎ সিঙ্গুর বা হুগলি, সেই অঞ্চলে এখন কিন্তু অনেক ইন্ডাস্ট্রি রয়েছে এবং তার পাশাপাশি আপনি ট্রান্সপোর্ট মিনিস্টার। তো সেখান থেকে একটা প্রশ্ন আমার চলে আসে, ট্রান্সপোর্ট এমন একটা মিনিস্ট্রি যেখানে কিন্তু দালাল রাজের একটা বড় চক্রান্ত বহুবার আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে আপনি এই দালাল রাজকে রোখার জন্য কিভাবে ডিজিটাল, অর্থাৎ ডিজিটাল গোটা বিষয়টাকে ডিজিটালি করার চেষ্টা করেছেন। তো সেই বিষয়ে কতটা রুখতে পেরেছেন দাদা? বিষয়টা হচ্ছে যে আমি দায়িত্ব নেওয়ার পর, আমাকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দেওয়ার পর আমি ট্রান্সপোর্টের বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি, খুব দ্রুত বোঝার হুম, চেষ্টা করেছি। করে আমি দেখেছি এখানে বেশ কিছু সমস্যা রয়েছে, নানা ধরনের সমস্যা। তার মধ্যে একটা ছিল যে যারা গাড়ির মালিক, যারা গাড়ি কেনে, তারা গাড়ি রেজিস্ট্রেশন করতে হয়, আর হুম, কমার্শিয়াল গাড়ি হলে তার পারমিট দরকার হয় এবং গাড়ির ফিটনেস করাতে হয় ইত্যাদি ইত্যাদির জন্য রিজিওনাল যে ট্রান্সপোর্ট অথরিটি অফিসগুলো আছে, সেখানে মানুষকে যেতে হয়। সেখানে প্রায় 4 দশক ধরে বামফ্রন্টের সময় থেকে একটা কালচার তৈরি হয়েছে যে কিছু বাইরের লোক সেই অফিসটাকে ঘিরে থাকে এবং তাদের আমরা দালাল বলি, হুম, মিডলম্যান বলি। তারা মানুষের কাছ থেকে কিছু না কিছু নিয়ে তবে তার কাজটা করে দেয় নিজে এবং মানুষকে বাধ্য করে তাদের মাধ্যমে কাজ করা। হুম, তো এটা ভাঙার জন্য আমরা যেটা এসে করেছিলাম সেটা হচ্ছে আমরা 22টা ফেসলেস হুম, অনলাইন সার্ভিস চালু করেছি পশ্চিমবঙ্গে। সেটা ভারতবর্ষের মধ্যে সবথেকে এটাই বেশি, 22টা। অর্থাৎ আরটিও অফিসে যেতে হবে না মানুষের। সে বাড়িতে বসে বা অফিসে বসে ফিস জমা করলে সে সার্ভিসটা পেতে পারে। এখন শুধু 2-3টে ক্ষেত্রে যেতে হয়। একটা হচ্ছে গাড়ির ফিটনেস চেক করতে যেতে হয়, কারণ গাড়িটাকে সেখানে ফিজিক্যালি প্রডিউস করতে হুম, হচ্ছে। আরেকটা হচ্ছে কেউ ড্রাইভিং লাইসেন্স যদি পেতে চায়, তাহলে তাকে ড্রাইভিং টেস্ট দিতে যেতে হয়। হুম, একদম। এছাড়া আর গাড়ির যদি নাম ট্রান্সফারের কোনো ব্যাপার থাকে, তাহলে দুজনের মধ্যে একজনকে যেতে হবে, আরেকজনকে ভার্চুয়াল রাখা হয়েছে। হুম, এছাড়া কোথাও যেতে হয় না। সমস্ত অনলাইনে করা যায়। হুম, ট্যাক্স জমা থেকে শুরু করে অনলাইনে করা যায় এবং আমাদের যে বাংলা সহায়তা কেন্দ্রগুলো আছে, আমাদের মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন, আমরা সেই সহায়তা কেন্দ্রে সাপোর্ট নিতে মানুষকে বলেছি, যারা অনলাইন অ্যাক্সেস করতে পারে না। তারা বাংলা সহায়তা কেন্দ্রে গেলে তারা সাপোর্ট দিয়ে দেবে যে কিভাবে অনলাইনে আমি ফিস দিলে আমার সার্ভিসটা পেতে পারি। এগুলো চালু করার পর যেটা হয়েছে যে অনেকটা কমেছে, মানুষ অনেকটাই সার্ভিস পাচ্ছে। আবার এটাও ঠিক যে সম্পূর্ণ কিন্তু নির্মূল হয়নি। হুম, কারণ এখনো অনেক মানুষ অনলাইন কিভাবে করতে হয় জানে না। হুম, ফলে সে আগেকার কালচার অনুযায়ী কোনো না কোনো দালালের খপ্পরে পড়ে হুম, এবং সে তার থেকে আবার কিছু নেয়, নিয়ে তাকে অযথা ঘোরায়, ঘুরিয়ে তারপর তার সার্ভিসটা করে দেয়। ফলে সেই সব অভিযোগ যখন আমাদের কাছে আসছে, আমরা তার জন্য আমাদের ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি ইত্যাদি সব করা আছে।
যেগুলো আমাদের কাছে সরাসরি আসে যে আমি এই সার্ভিসটা করতে গিয়ে বাধা পাচ্ছি, আমরা এটা 24 ঘন্টার মধ্যে সলভ করে দিতে পারি। আমরা ম্যান টু ম্যান সলভ করে দিচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে একটা দিন সম্পূর্ণভাবেই এটা স্বচ্ছ হয়ে উঠবে, যেদিন সাধারণ মানুষও নিজে কিন্তু সবটা পরিষ্কার বুঝতে পারবে। মানুষের মধ্যে যত সচেতনতা বাড়াতে পারবো আমরা, যে এটা আপনার অধিকার, এই অধিকারটা আপনি পাওয়াটা আপনার অধিকার, এখানে মাঝখানে কেউ বাধা দিতে পারে না। আপনার অধিকারটা আপনি বুঝে নেবেন, কিন্তু এর জন্য আপনি কাউকে কোনো ঘুষ, উৎকোচ এগুলো দেবেন না। এই অ্যাওয়ারনেসটা আমরা যত বেশি মানুষের মধ্যে ছড়াতে পারবো, আমি বিশ্বাস করি একসময় সবটাই পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাও জানি যে ট্রান্সপোর্ট যেহেতু আপনার ডিপার্টমেন্ট, সেখান থেকে এই ট্রান্সপোর্টের মাধ্যমে একটা পলিউশন, তো সেই পলিউশনটাকে রোখার জন্য কিন্তু আমাদের আপনারা প্রত্যেকে কিন্তু একটা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই জিনিসটা কতটা সাকসেসফুল হতে পেরেছি? কারণ দিল্লির অবস্থা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, একটা এয়ার পলিউশনের দিকে আমরা ক্রমাগত এগিয়ে যাচ্ছি, সেটা রোখার জন্য। সে দেখুন কলকাতা ও অন্য মেট্রোপলিটন যে সিটিগুলো আছে ভারতবর্ষের মধ্যে, সবথেকে পলিউশন এই মুহূর্তে কম আছে। হুম। এবং এই পলিউশন রক্ষা করার জন্য গাড়ি তো ডিজেলের গাড়ি, পেট্রোলের গাড়ি পলিউশন ছড়ায়, হ্যাঁ, পলিউটেড করে হুম। পরিবেশকে। এর জন্য আমরা ইলেকট্রিক ভেহিকেল এবং সিএনজি পরিচালিত ভেহিকেলের উপর জোর দিয়েছি। হুম। এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সবথেকে ইলেকট্রিক ভেহিকেল সবথেকে বেশি আছে, সেখানেও আমরা 1 নম্বরেই আছি। এবং আমরা আম, যাতে পলিউশন যে সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করা, অর্থাৎ আরও অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা বারবার তাদের নিয়ে মিটিং করছি। মিটিং করে আমরা সেটাকে নিশ্চিত করার চেষ্টা করছি। এবং আমাদের কিছু যন্ত্র আছে কলকাতায়, সেই যন্ত্র দিয়ে টেস্ট করলেই গাড়িটা পলিউটেড কিনা আমরা ধরতে পারি, আরএসডি মেশিন বলে। এবং এর জন্য আমাদের কিছু পরিবহনের কিছু নিয়মকানুন আছে, সেগুলো মানুষকে মেনে চলতে হয়। অর্থাৎ পরিবেশ বান্ধব গাড়ি প্রচলনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ 1 নম্বরের আছে। আমরা সচেতন আছি যে আমরা পরিবেশ বান্ধবই রাখবো এবং যাতে পরিবেশ বেশি দূষিত না হয়। এই যে আমরা আবার নতুন করে সিএনজি বাস কিনছি, এটাও সরকার দিয়েছে। এগুলো সবটাই পরিবেশকে সুস্থ রাখার জন্য, সেটা তো সরকার সচেতন আছে। আচ্ছা, পরিবেশকে সুস্থ রাখতে গিয়ে আমরা বাংলা এবং বাঙালির ঐতিহ্যকে পিছনে ফেলে দিচ্ছি না তো দাদা? এটা বলার একটা বিশেষ কারণ আছে। মানে ট্রামকে নিয়ে কদিন আগে আমরা একটু কন্ট্রোভার্সি দেখছিলাম যে ট্রামের লাইন এই অবধি, এখান থেকে এতটা চলবে, বাকিটা চলবে না। অনেকে আবার বললো যে ট্রাম নাকি কলকাতার রাস্তায় আর চলবেই না। আবার অনেকে, আপনি নতুন ট্যাক্সির একটা গঠন তৈরি করেছেন, সেটা হচ্ছে ওয়াগনার। এখন ওয়াগনারকে নতুন ট্যাক্সি হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ওয়াগনার আসার পরবর্তীতে পুরনো যেই ঐতিহাসিক ট্যাক্সি রয়েছে অ্যাম্বাসাডার, তো সেই জায়গাটা কি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে গাড়ির একটা নিজস্ব বয়স আছে। হুম। সেই যখন সেই গাড়ির বয়সটা গাড়ি চলাচলের আর উপযুক্ত থাকবে না, তখন তাকে আস্তে আস্তে চলে যেতেই হবে। এটা যত দিন যাবে নতুন নতুন গাড়ি আসবে, নতুন ভ্যারিয়েন্টের গাড়ি আসবে, মানুষের রুচি পছন্দর পরিবর্তন হবে। ফলে পরিবহনের ক্ষেত্রেও তার চরিত্রটা বদল ঘটবে। একসময় তো পালকি চাপতাম আমরা, তারপর গরুর গাড়ি এলো, তো সেগুলো তো আর এখন দেখা যায় না। তো কালের নিয়মে এগুলো পরিবর্তনটা আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ট্রামটা আমরা চালাতে পারছি না। তার কারণ হচ্ছে ট্রাম আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম যানজটের কারণেই চালানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে 1873 সালে ভারতবর্ষে 15টি শহরে ট্রাম ছিল। একমাত্র কলকাতা ছাড়া সবকটা শহরেই কিন্তু ট্রাম উঠে গেল। যে কারণে উঠে গেল, সেই কারণগুলো কলকাতায় বর্তমান। অর্থাৎ 1873 সালে যে রাস্তা যেটুকু চওড়া ছিল, আজ কিন্তু রাস্তা চওড়া হয়, কিন্তু জনসংখ্যা বেড়েছে। এখন প্রতি বর্গ কিলোমিটারে কলকাতায় 24,000-এর উপরে মানুষ বাস করে। ফলে প্রচুর গাড়ি বেড়েছে এবং ব্যক্তিগত গাড়ি বেড়েছে প্রচুর পরিমাণে, এবং কিন্তু রাস্তা চওড়া হয়নি। এবার সেই রাস্তার মাঝখান দিয়ে ট্রাম লাইন, সেই ট্রাম ধীরে ধীরে চলছে, ফলে যানজট একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং যানজট মুক্ত শহর হিসেবে কিন্তু ভারতবর্ষের অন্য মেট্রোপলিটন সিটির তুলনায় কলকাতা 1 নম্বরে আছে যানজট মুক্ত শহর। এটা আমাদের ট্রাফিক পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ট্রাফিকটাকে কন্ট্রোল করছে। সেইখানটা ট্রাম যদি চালানো হয় প্রতিটা লাইনে,
তাহলে কিন্তু এই যানজট মুক্ত আমরা রাখতে পারতাম না। এবং বামফ্রন্টের সময় প্রচুর ট্রাম লাইন বন্ধ হয়ে গিয়েছিল এবং আমাদের সময়েও কিন্তু আমাদের এই ফ্লাইওভারগুলো তৈরি হয়েছে, ব্রিজগুলো তৈরি হয়েছে, ফ্লাইওভার, ওভারব্রিজ তৈরি হয়েছে। এইসব কারণে এখন ট্রাম চালানো আর সম্ভব না। আমরা শুধু হাওড়া ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি লাইন লুপ তৈরি করে সেখানে হেরিটেজ আকারে ট্রাম রাখবো। আচ্ছা। এটা আমরা কোর্টে জানিয়েছি, কারণ এটা একটা জনস্বার্থ মামলা আছে কোর্টে, আচ্ছা। যে কিছু ট্রাম লাভার্স মানুষ একদম, আমরা এটাই জানতে তারা চাইছি। মামলা করেছে এবং সেখানে কোর্টে সেই মামলা চলছে এবং কোর্ট বারবারই বলেছে যে ট্রাম নিয়ে সরকারের কি ভাবনা চিন্তা আছে সেটা আমাদের জানাক। আমরা এটা জানিয়েছি কোর্টে, কিন্তু সেটা পরবর্তী হিয়ারিংয়ে আমরা বুঝতে পারবো কোর্ট কি বলছে, কেন চালানো যায় না। ওরা যেটা বলছে যে ট্রাম তো একটা পরিবেশ বান্ধব। তো আমার উত্তর ছিল যে পরিবেশ বান্ধব তো গাড়ি পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আছে। দ্বিতীয় হচ্ছে এখন মেট্রো চলে এসেছে। মেট্রো হচ্ছে পরিবেশ বান্ধব দ্রুতগতি সম্পন্ন ট্রাম। তাহলে সে তো জালের মতো মাটির তলায় চলছে এবং প্রতিদিন ৫ লক্ষ থেকে ৮ লক্ষ মানুষ মেট্রো চায়। তাহলে আমি ধীর গতি সম্পন্ন ট্রামকে রাখবো কেমন করে? যানজট তৈরি করার জন্য কেন রাখবো? এটা একটা বিষয়। ফলে আমাদের কলকাতায় যে রাস্তা আছে সেটা হচ্ছে মোট জমির মাত্র 6%। এটা যদি আমি দিল্লিতে যাই সেটা হচ্ছে 18%, মুম্বাইতে যাই 10%। আর যে শহরগুলোতে পৃথিবীতে ট্রাম চলে এখনো, মিলান, লিসবন সহ যে শহরগুলোতে এখন ট্রাম চলে, তাদের জনসংখ্যা পার বর্গ কিলোমিটারে 1000, 2000, 500 পর্যন্ত। এবং তাদের রাস্তাঘাট যেভাবে চওড়া, সেখানে যেটা সাস্টেন করে সেটা কলকাতায় এই জনবহুল শহরে রাস্তা ছোট, এখানে সেটা চলে না। এই কারণে ট্রাম চালানো আজকের দিনে আর সম্ভব নয়। যাই হোক, যে প্রশ্নটা করেছিলাম দাদা কিন্তু খুব সুন্দরভাবে উত্তর দিলেন। তার ফাঁকে এই জিনিসটাও বলে দিলেন যে না, ঐতিহ্য বা ইতিহাসকে ছুঁয়ে থাকার জন্য কিন্তু একটা জায়গায় সেই ব্যবস্থাটা চলছে, আমরা কিন্তু চেষ্টা চালাচ্ছি যাতে সেই জায়গাটায় ট্রাম ট্রামটা। থাকবে, অবশ্যই থাকবে এবং একদম। হেরিটেজ আকারে থাকবে। সেখানে যারা কলকাতায় ট্রাম চাপতে চান তারা এসে সেই ট্রামটা চাপতে পারবেন। আর লাইনগুলো তুলে ফেলা খুব জরুরি, জরুরি। কারণ এতে অ্যাক্সিডেন্ট সাইকেলের থেকে শুরু চাকা করে। স্কিড করছে হ্যাঁ, হ্যাঁ। এবং এতে অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার। কিন্তু যেহেতু কোর্টের মামলা আছে আমরা লাইন তুলতে পারছি না। কিন্তু কোর্ট, আমরা আশা করব যে মহামান্য আদালত রাজ্য সরকারের যে ভাবনা, সেই ভাবনাকে মান্যতা দেবে। তার কারণ হচ্ছে এটা গণতান্ত্রিক একটা সরকার, সে কি মোড অফ ট্রান্সপোর্ট দেবে সেই সরকারের হাতেই ছেড়ে দেওয়া উচিত। সে গরুর গাড়ি দেবে না জেট প্লেন দেবে, এটা সরকারই ঠিক করা উচিত এবং ৫ বছর পরে মানুষ ঠিক করবে যে আমরা ভুল করেছিলাম কিনা। এই জায়গাটা মহামান্য আদালতের, আশা করি রাজ্য সরকারের সিদ্ধান্তকে মান্যতা দেবে। আচ্ছা, যেই কথাটা আপনি বললেন সেই কথাটা যখন শুনছি তখন কিন্তু ওই একটু মনে পড়ে যাচ্ছে, এখন তো সব বিষয় নিয়েই মানুষরা আন্দোলনে নেমে যায়। তাই আন্দোলন শব্দটা আগে আমরা যেইভাবে জানতাম বা চিনতাম এখন কিন্তু একটু বদলেছে। এই আন্দোলন যে জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে আমি কিন্তু এই আন্দোলন থেকে শুরু করে এই সংগ্রাম করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসছেন। সেই দিনের আন্দোলন এবং আজকের দিনের আন্দোলন যেগুলো আপনিও দেখছেন আমিও দেখছি, যদি একটু আপনার কথায় আমি জানতে পারি যে আসলে কতটা পার্থক্য। বিষয়টা হচ্ছে আমাদের দেশে গণতান্ত্রিক দেশ। হুম। এখানে ৫ বছর অন্তর নির্বাচন হয়। নির্বাচনে মানুষ যে দলকে পছন্দ করে সে ভোট দিয়ে সেই দলকে সরকারে বসায়। পাশাপাশি একটা বিরোধী দল থাকে। বিরোধী দলও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল যত শক্তিশালী হবে তত গণতন্ত্র মজবুত হয়। তাহলে বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে যে সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলোর মধ্যে যেগুলোকে তারা মনে করছে সঠিক নয় সেইটা নিয়ে সে আন্দোলন সংগঠিত করতে পারে। এর পাশাপাশি যদি বিরোধী দলের কোনো ভালো সাজেশন থাকে সরকারকে দিতে পারে। আর সরকারের সমালোচনা তো সে করবেই, কিন্তু সেই সমালোচনাটা ইতিবাচক হতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই আমরা লড়েছিলাম, আমরা কিন্তু সেইগুলো যেগুলো মানুষ বিরোধী মনে হয়েছিল আমরা সেগুলো নিয়ে লড়াই করেছিলাম, দিদি তার নেতৃত্ব দিয়েছিল। কিন্তু আজকে বিরোধী দলগুলোর মান এতটা নিচে নেমে গেছে যে তাদের সমালোচনাটা ইতিবাচক তো থাকছেই না, শুধুমাত্র তাদের কুৎসা এবং অপপ্রচার, এই দুটোকে তারা হাতিয়ার করেছে। এত ব্যক্তিগত আক্রমণ এবং ব্যক্তিগতভাবে কুৎসা এবং অপপ্রচার বিরোধী দল করে, ফলে সেইটা কিন্তু আগে কখনো আমরা দেখিনি।
এত এত নিম্নমানের বিরোধী দল কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতার পর কখনো আসেনি। এই জায়গাটা হচ্ছে সমস্যা। আন্দোলন নিশ্চয়ই করবে, কিন্তু ওরা যেমন বিধানসভা যখন চলে, বিজেপি বিধানসভায় যে এমএলএরা আছে তারা কোনোদিন বিধানসভায় কোনো থাকে না। রোজই প্রথম আসে, এসে কিছু ঝামেলা ঝঞ্ঝাট করে বিধানসভা বয়কট করে বাইরে চলে যায়, বাইরে চলে গিয়ে তারা সেখানে বসে থাকে। তাহলে বিধানসভাটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। ১০ কোটি মানুষের প্রতিনিধিরা সেখানে আছে, সেখানে আইন তৈরি হয়, সেখানে বাজেট তৈরি হয়, সেখানে যে বিধানসভাগুলো থেকে জিতে এসেছে বিরোধীরা, সেই বিধানসভার মানুষ কিন্তু তাদের পাঠিয়েছে বিধানসভায় গিয়ে সে ডেভেলপমেন্টের কথা বলবে এবং সরকারের বিরুদ্ধে যদি কিছু সমালোচনা থাকে ইতিবাচক সমালোচনা করবে এবং তার বিধানসভা ক্ষেত্রের ডেভেলপমেন্টটাও তুলে ধরবে। কিন্তু অদ্ভুতভাবে এই বিরোধী দল যদি আমাদের যতদিন বিধানসভা চলে তার 10% দিনেও তারা বিধানসভার ভেতরে থাকেনি, আলোচনায় অংশগ্রহণ করেনি, শুধু বাইরে বেরিয়ে গেছে এবং বিধানসভার মধ্যে কাগজপত্র ছিঁড়েছে, আর বাইরে বেরিয়ে গিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লাগামহীন কুৎসা, মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। ফলে এই বিরোধী দলের সেই স্ট্যান্ডার্ডটা নেই। ফলে মানুষ কিন্তু অনেকটা হতাশ। আচ্ছা, এখান থেকে যখন বিরোধীর কথা বলছি তখন কিন্তু ধর্মকেন্দ্রিক রাজনীতির কথাটা চলেই আসছে। কারণ বিরোধী মানেই এখন আমরা বুঝতে পারছি 2026 আর কটা দিনের অপেক্ষা, এবং সেই বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মকে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। আমি যতটা জানি আপনি কিন্তু যথেষ্ট ধার্মিক মানুষ। আপনার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে যাওয়ার সৌভাগ্য আমাদের অনেকেরই হয়েছে। যখন জগদ্ধাত্রী পুজোটা সেখানে এতটাই বড় করে আপনি করেন, এতটাই সুন্দর করে ভক্তি সম্পূর্ণভাবে করেন, তখন আপনার সেই একটা ভক্তিপ্রিয় স্নেহাশিসদার কি মনে হয় যে এই নোংরা রাজনীতি সত্যি কি ধর্মর বিষয়টা রাজনীতি করার জায়গা, দাদা? না, না, বিষয়টা হচ্ছে যখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়নি পৃথিবীতে, তখন কিন্তু বিভিন্ন জায়গায় ধর্মকে কেন্দ্র করেই মানুষ সভ্যতা পেয়েছিল। কোথাও জিসাস ক্রাইস্ট এসেছিলেন, কোথাও হযরত মুহাম্মদ এসেছিলেন, কোথাও গৌতম বুদ্ধ এসেছিলেন, এবং আমাদের ভারতবর্ষের যে ধর্মীয় যে ভাবনা সেটা আরো প্রাচীন। তো সেই প্রতিটি ধর্মের মধ্যে এই দিক নির্দেশিকা আছে যে মানুষ কিভাবে ভালো থাকবে, এবং কোনো ধর্মই অন্য ধর্মকে আঘাত করার কথা বলেনি। বিশেষ করে আমাদের তো যে ভারতবর্ষে যে সনাতন হিন্দু ধর্মের কথা বলা হয় অতি প্রাচীন, এবং সেখান থেকে আমরা যখন বিবেকানন্দর কথা শুনেছি, আমরা যখন রামকৃষ্ণদেবের কথা শুনেছি, আমরা কিন্তু তখনও আমরা এটাই শুনেছি যে হিন্দু ধর্ম অন্য ধর্মকে শুধু স্বীকার করে না, সত্য বলে বিশ্বাস করে। একদম। এবং শিকাগো ধর্ম সবাই বিবেকানন্দ সেই বিখ্যাত উক্তি সারা বিশ্বকে কিন্তু সেদিন বিস্মিত করে দিয়েছিল। কিন্তু আজকে বিজেপি যে ধর্মের কথা বলে সেটা কিন্তু প্রকৃত হিন্দু ধর্মের কথা ওরা বলে না। ওরা ধর্মটাকে কাজে লাগায় এবং এটা দিয়ে একটা বিদ্বেষ তৈরি করে, একটা হিংসা ছড়ায়, একটা ঘৃণার ভাষণ দিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, এবং এতে সামাজিক যে বন্ডিং আছে সেটা কিন্তু ভাঙতে থাকে। আমাদের দেশে তো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বাস করে, কারণ বিভিন্ন সময় ভারতবর্ষে বিভিন্ন বিদেশ থেকে অনেক মানুষ এসছে। কেউ ধর্ম প্রচার করতে এসছে, কেউ বাণিজ্য করতে এসছে, কেউ ভ্রমণ করতে এসছে। যারাই এসেছে ভারতবর্ষে, তার মধ্যে যারাই ভারতবর্ষকে ভালোবেসেছে এবং থেকে গেছে, তারাই ভারতবাসী হয়ে উঠেছে। এবং খেয়াল করে দেখবে যে একমাত্র ইংরেজ এসেছিল, ইংরেজ চলে গেছে। তারা শুধু ভারতবর্ষকে শোষণ করে চলে গেছে, তাই আমরা ইংরেজদের সেভাবে পছন্দ করি না, মানে করিনি ব্রিটিশদের। কিন্তু এর আগে যত রকম ধর্মীয় মানুষ বা বাইরে থেকে এসেছে তারা অনেকে কিন্তু এই ভারতবর্ষেই বিলীন হয়েছে, ভারতবর্ষকেই থেকে গেছে। ফলে এখানে বিভিন্ন ধর্মের মানুষের গড়ে উঠেছে, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন কালচার, একটা বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, অর্থাৎ বিভিন্ন ভাবনা, যে বৈচিত্র্যতা, এটা ভারতবর্ষে আছে, এবং তার মধ্যে ঐক্য স্থাপন, এটাই হচ্ছে ভারতবর্ষের বিউটি। এবং এই চেষ্টাই যারা ভারতবর্ষে বড় বড় মানুষ যখনই এসছেন তারা কিন্তু এটারই সাধনা করে গেছেন যে এই যে বৈচিত্র্যতা আছে, এই যে বিভিন্নতা আছে, সেটাকে আমি কি করে একসাথে মিলিয়ে রাখবো, তাহলে ভারতবর্ষ সুন্দর থাকবে। এবং আমাদের সংবিধানও সেভাবে তৈরি হলো ৭৬ সালে। ইন্দিরা গান্ধী ধর্মনিরপেক্ষ কথাটা
সংবিধানের কিন্তু মধ্যে বিজেপি ঢোকালে যেইভাবে প্রিয়াম্বলের চলছে মধ্যে। হ্যাঁ, সেইটা দেখে তো হ্যাঁ, মনে হচ্ছে না যে না, ওরা সংবিধান এবার কেউ মানে। অ্যাকচুয়ালি বিজেপি তো সংবিধান মানে না। হুম ওরা ভারতবর্ষের সংবিধানের যে মূল স্তম্ভগুলো আছে, হুম ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক অধিকার, এটা কোনোটাই বিজেপি মানে না। তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় এবং তারা মনে করে যে আমি যদি হিন্দু ধর্ম হিন্দু হিন্দু করে মানুষের অন্য ধর্মগুলোর প্রতি বিদ্বেষ ছড়াই, হুম তাহলে হিন্দু ধর্মের একটা অংশ আমার সঙ্গে থাকবে এবং আমি ক্ষমতায় টিকে থাকব। হুম এটার জন্য তারা সমাজকে ভেঙে দিতেও পিছপা হয় না এবং সমাজের মধ্যে এদের জন্যই কিন্তু দাঙ্গা তৈরি হয়, হুম এদের জন্য মানুষের সাথে মানুষের বিভেদ তৈরি হয়, এটা একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। এরা ধর্মীয় মানুষ নয়, এরা হিন্দু ধর্মের বরঞ্চ কলুষিত করছে বিজেপি। দাদা, এতক্ষণ আপনি কথা বললেন এবং আপনার প্রত্যেকটা কথা আমরা কিন্তু মুগ্ধ হয়ে প্রত্যেকে শুনছি। যারা ক্যামেরার সামনে রয়েছে উদাহরণে আমি, এবং যারা ক্যামেরার পিছনে রয়েছে উদাহরণে আমার সহযোদ্ধারা। তাই এত সুন্দর বক্তব্য, আপনি কিন্তু আমাদের দলের স্পোক্স পার্সনও। তো এত সুন্দর বক্তব্য, এই যে জিনিসটা আজকের জেনারেশনে যারা নতুন বক্তারা রয়েছে তারা কিন্তু এত সুন্দর বক্তব্য, এত সুন্দর বক্তা হিসেবে গড়ে উঠতে পারছে না। তাদের জন্য যদি কোনো সাজেশন দেয়, উদাহরণে আমি সাজেশনটা চাই আর কি, তাই জন্যই দাদার না, কাছে এই অনুরোধ। বিষয়টা হচ্ছে যারা ছাত্র, যারা উম, রাজনীতি করতে আসবে, ছাত্ররা মানে আমাদের, আমরা জানি ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্ররা পড়াশোনা করবে, কিন্তু ঘটনাটা হচ্ছে ছাত্ররা পড়াশোনা করবে, বিভিন্ন স্ট্রিম নিয়ে সে পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত হবে, কিন্তু সে কি সমাজের কথা ভাববে না? সে কি দেশের কথা ভাববে না? ছাত্রছাত্রীদের রাজনৈতিক সচেতনতা থাকতে হবে। আমার দেশ, আমার সমাজ, আমার পাড়া প্রতিবেশী মানুষ, এগুলো সম্বন্ধে তাদের ধারণা থাকতে হবে এবং তার জন্য কিছু করতেও হবে। এবার আমি একটা উদাহরণ দিই অনেক জায়গায়, যে আমরা বিদ্যাসাগর মহাশয়ের ছবি রাখি দেওয়ালে, পুজো করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তিনি একা ছিলেন না, বিদ্যাসাগর তো অনেকেই বিদ্যাসাগর হয়েছিলেন। হুম যেমন হরপ্রসাদ শাস্ত্রীর বাবা হরানন্দ বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, হুম যেমন রংপুরের নীলকমল বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, যশোরের রাজীব লোচন বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। কিন্তু আমি যদি বাঙালিদের জিজ্ঞেস করি যে বলুন তো, যে ঈশ্বরচন্দ্র ছাড়া আর কে কে বিদ্যাসাগর উপাধি পেয়েছে, অনেকে বলতে পারবে না। কারণ আমরা ঈশ্বরচন্দ্রকেই বিদ্যাসাগর হিসেবে মানি। তার কারণ হচ্ছে তিনি শুধু নিজে পণ্ডিত হননি, তিনি সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন, তিনি সমাজের জন্য কাজ করেছিলেন। তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করতে যেমন সাহায্য করেছেন, যেমন নারী শিক্ষা প্রসারে তার যে অবদান, সেই কারণেই কিন্তু আমরা তাকেই বিদ্যাসাগর মানি। তার মানে নিজে পড়াশোনা করে আমি প্রতিষ্ঠিত হব, এটা যেমন দরকার, তেমনি আমার সমাজ, আমার দেশ, আমার চারপাশের মানুষের কথা আমাকে ভাবতে হবে। হুম তাহলেই আমি তাদের মধ্যে থেকে একজন বিদ্যাসাগর, বিবেকানন্দ, একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেতে পারি। কারণ এরা এরা মানুষের জন্য কাজ করেছেন। তো আমি তাই সাজেশন আমার এটাই, যে ছাত্রছাত্রীরা যারা ছাত্র রাজনীতি করবে, তারা নিজেদের সিলেবাসের যেমন পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, কলেজ করতে হবে এবং নিজের পড়াটাও ভালোভাবে করতে হবে, পাশাপাশি আরও পড়াশোনা করতে হবে এবং আহ, সমাজ পরিবেশ সম্বন্ধেও তাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানটাই সব। এবং সেটা নিয়ে বুঝতে হবে যে আসলে আমার করার কি, কি করতে চাই আমি, আমি আসলে কি করতে চাই। অর্থাৎ আমি যদি মানুষের জন্য করতে চাই, তাহলে আমাকে মানুষকেন্দ্রিক আমার ভাবনাগুলোকে ভাবতে হবে, সেই হিসেবে বড় হওয়া। অর্থাৎ এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। হুম কারণ মানুষ অন্য জীবেদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে না, মানুষ ভাবনা করতে পারে, মানুষ চিন্তা করতে পারে, মানুষ নিজেকে কাল্টিভেট করে আরও উন্নত হতে পারে। মানুষই একমাত্র জীব যে শব্দের পাশে শব্দ বসিয়ে ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে। মানুষই একমাত্র যে আনন্দে উচ্ছলভাবে হেসে উঠতে পারে। আর তুমি কোনো জীবকে হাসতে দেখবে না, দেখবে কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে কিন্তু হাসতে পারে না। মানুষ তাই আনন্দময় জীব। এই মানুষকে আর কত ভালো রাখা যাবে, কতটা বেশি যুগ এই মানুষের অস্তিত্বকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবে, সেটা হচ্ছে বর্তমান বিজ্ঞানের সবথেকে বড় চ্যালেঞ্জ। তো মানুষকে ভালোবাসতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় আপনি ব্যাপার। একটা কথা বললেন, সেখানে আপনি শিক্ষার কথাটা বললেন। রাজনীতি করতে গেলে শিক্ষাটা যে ভীষণভাবে জরুরি, সেটা একজন আপনার মতো মানুষকে দেখলে সত্যি বুঝতে পারি। যখন আপনার সাথে কথা বলি প্রত্যেকটা কথা থেকেই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি। তাই কিছু বই
যে জিনিসটা আমাদের প্রত্যেকের জানা দরকার, একটু পড়া দরকার। যদি আপনি তো অনেক পড়াশোনাটা করেছেন, সেটা আপনার কথা থেকে ছলকায়। সেখান থেকে যদি আপনি বলেন যে এই দুটো বই তোমরা যদি পড়ো, তাহলে আমার মনে হয় অনেকটা শিখতে পারবে। পুরো জিনিসটা তো শেখা সম্ভব নয়, না, কিন্তু না, একটু একটু। বিষয়টা সেটা সম্ভব নয়, কারণ সবাই অত স্টাডি করার সময় পায়নি। হুম, প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের সংবিধান কি আছে এটা জানতে হবে। জানতে হবে। এটা জানতে হবে। আমাদের দেশের যে কালচার আছে, যে সংস্কৃতি আছে, কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে হুম, সেটা জানতে হবে। সেই সম্বন্ধে বই পড়তে হবে। আর আমরা যে রাজনীতি তৃণমূল কংগ্রেস করছি, সেই তৃণমূল কংগ্রেসের যে গড়ে ওঠা এবং দীর্ঘ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে করেছেন, তার অজস্র বই আছে। সেই বইগুলোতে তিনি সেগুলো লিখেছেন। সেইগুলোকে ভালোভাবে করলে আমরা তৃণমূল কংগ্রেস কেন করছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসছি, আমরা সেখান থেকে কিন্তু একটা ভালো আইডিয়া পেতে পারি। হুম, পাশাপাশি অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কি বলছে, তাদের আদর্শ কি আছে, তাদের ফিলোসফি কি আছে, সেইগুলো সম্বন্ধে একটা নলেজ কিন্তু আমাদের থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে সেইগুলোর নেগেটিভ দিক কি আছে, সেগুলো আমাদের সমাজের সাথে খাপ খায় কি না। তাহলে আমরা সেই অনুযায়ী তাদের কাউন্টার করতে পারবো। হুম, এবার হচ্ছে দৈনন্দিন যতগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলোকে আমাদের পড়তে হবে, পেপার পড়তে হবে, পেপার পড়ে জানতে হবে সেখানে দল কি বলছে, সেটাকেও জেনে নিতে হবে দল এই সংক্রান্ত কি বলছে। তবে সবটাই একটা জায়গায় বাধা থাকবেই, সেটা হচ্ছে মানুষ। যে মানুষের ভালো আমি করছি কিনা, মানুষের জন্য আমি ভালো ভাবছি কিনা, আর মানুষের ভালো করার জন্য আমি আমার সময়কে ব্যয় করছি কিনা, এটা থাকতে হবে, কারণ নেত্রী সেভাবেই শিখিয়েছেন। একদম, একদম। খুব সুন্দরভাবে বললেন। এতটা সময় দেওয়ার জন্য আমাদের তরফ থেকে অনেক, অনেক ধন্যবাদ দাদা। এবং আগামী দিনে আমরা যখনই কোনো না কোনো মুশকিলের সম্মুখীন হব, তখন কিন্তু আপনি যেই কথাগুলো বললেন, সেই কথাগুলো কিন্তু সত্যি মনে পড়ে যাবে। এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যেইভাবে কাজটা শুরু করেছি, সেই কাজটাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য। সেই জিনিসটা আগামী দিনে চালিয়ে নিয়ে যাব। অনেক, অনেক ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ। স্নেহাশিসদার কথা শুনলাম। প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের সকলকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আজকের দিনে আমরা যখন ওনার সাথে কথা বলছি, একটা জিনিস কিন্তু বাস্তবে বুঝতে পারছি। সেটা কি জানেন? শিক্ষার ভীষণ প্রয়োজন রাজনীতিতে। প্রত্যেকটা কথা দিয়ে আমরা কিন্তু সকলেই সমৃদ্ধ হলাম। তাই এই যে গোটা এপিসোডটার একটাই কিন্তু উদ্দেশ্য, এনাদের প্রত্যেকের থেকে এই শিক্ষাটা যদি আমরা আস্তে আস্তে একটু একটু যদি নেওয়ার চেষ্টা করি, ঠিক যেমন শিক্ষকের কাছ থেকে স্টুডেন্টরা নেয়, তাহলেও কিন্তু আমাদের আজকে রাজনীতিটা যেই স্তরে রয়েছে, সেখান থেকে এক এক করে এগিয়ে যাবে। তাই সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই নো পলিটিক্সের আজকের এপিসোড আমি শেষ করলাম।